আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার। আগামীকাল প্রজ্ঞাপন, ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ প্রকাশের আশ্বাস। আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ উল্লাস, স্বাগত জানালো বিএনপি, জামাত সহ বিভিন্ন দল। ৩ দাবিতে আবারও শাহবাগে জুলাই অভ্যুত্থানে আহতরা। রাজনৈতিক দলের বিচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ। প্রজ্ঞাপনের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত। রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপদাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। চুক্তি লঙ্ঘনের অভিযোগ দিল্লির, প্রত্যাখ্যান ইসলামাবাদের। দুদেশে বিজয় উল্লাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্টের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আগামীকাল জারি করা হবে প্রজ্ঞাপন। রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। বলেন, ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ইয়াসিন রানার রিপোর্টে বিস্তারিত। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে উপদেষ্টা পরিষদের ৩ ঘণ্টার জরুরি বৈঠক শেষে এ কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তবে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের আগে বিচারের সুনির্দিষ্ট রুটম্যাপের দাবিও জানান এই মঞ্চের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মধ্যরাতের রাজধানীর শাহবাগে উপদেষ্টাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ নিয়ে সরকার প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিলের ঘোষণাও দেন তিনি। রিপোর্ট মাজরুল হক মুহাজিরের। তীব্র গরম উপেক্ষা করে টানা ৩ দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো। তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস। যদিও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ছাত্র জনতার। ২০০০-এর উপরে আমাদের শহীদ হয়েছে। আজকে শহীদের আত্মার তারা একটু হলেও প্রশান্তি পাবে। সঠিক বিচার হওয়া দরকার, এটা আমরা সবাই প্রত্যাশা করি। আশা করি অবশ্যই সঠিক এবং সুন্দর বিচার করবে। ৫ই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই। চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। এ সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ আরও অনেককে।
ঘোষণা দেন ৩ দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা। তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩ ঘন্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত, এবি জুবায়ের, আলী হাসান জুনায়েদরা। সরকারের নেওয়া সিদ্ধান্তকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছেন, 30 কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে, আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এর আগে ৩ দফা দাবির সাথে সংহতি জানাতে মধ্যরাতে শাহবাগে আসেন হেফাজত নেতা মামুনুল হক। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না তৌহিদি জনতা। এর আলোকে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার সন্তানদেরকে এতিম করবার অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। এদিকে রাজধানীর মগবাজারে শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে। উনি হাসিনার বিচার চাই, খুনিদের বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে বিশাল আনন্দ মিছিল বের করার কথা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। তার আগ পর্যন্ত সবাইকে সবকিছু পর্যবেক্ষণে রাখার আহ্বান জানান সংগঠনটির নেতারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও আহতদের স্থায়ী চিকিৎসা, এই ৩ দফা দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা। এতে বন্ধ হয়ে গেছে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল। আন্দোলনকারীরা বলছেন, সারা দেশ থেকে আহতরা আসতে শুরু করেছেন। দাবি আদায় না করে হাসপাতালে ফিরবেন না তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারের আশ্বাসে আস্থা রাখতে পারছেন না এসব আন্দোলনকারী। জুলাই মঞ্চের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে তারা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এর আগে কথা দিয়ে কথা রাখেনি সরকার। আবার কালকে তারা আবার 30 কর্মদিবস চাচ্ছে। তো যেহেতু তারা আগে আমাদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, এখন আমরা এই বর্তমান যে তাদের প্রতিশ্রুতিটা, এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আন্দোলনে অংশ নিয়ে আহতরা বলেন, সুচিকিৎসার ব্যবস্থা না করায় চোখ নষ্ট হয়ে দৃষ্টিশক্তি হারাতে যাচ্ছেন অনেকে। চোখে এখনো দেখে না, বলতেছে এটা তুলে ফেলাইতে বলতেছে। এটা যদি বিদেশে নেয় বাইর চোখটা কিছুটা হলে ভালো হবে। আমার একটা ড্রপ দিয়েছেন, শুধু ড্রপ দেও খাওয়ার কোনো কাজ নাই। এমন এক পর্যায়ে গেছে যে আলোটা ফিরাইছিল, এই আলোটা আবার ড্যামেজ হয়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য সরকার নানা উদ্যোগ নিলেও ব্যবস্থাপনাগত ত্রুটির কথা তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ফিরে আসতে হয় হতাশা নিয়ে। আমাদের চিকিৎসা ন্যূনতম প্রয়োজন। আমাদের থানা পর্যায়ে সেই চিকিৎসার উপজেলা হসপিটালগুলোতে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই। 16 বছরে ফ্যাসিস্ট যা শিখে গেছে, আমরা রক্ত দিছি, এখন মনে হয় গার্জিয়ানের কথায় যে রক্তটা মনে হয় বিতা যাচ্ছে। বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে যানবাহনের চাপ কম, তবে সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। সড়কে চলতে গিয়ে বাধার মুখে পড়েন এই মোটরসাইকেল আরোহী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলের এই অবস্থানের কথা জানিয়ে বলেন, বিতর্ক এড়াতে যথাযথ আইন অনুসরণ করতে হবে।
রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো উচিত। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রী হিসেবে 2 মেয়াদ নির্ধারণ করে দেওয়ার নজির নেই। নতুন সংসদই সংবিধান প্রণয়ন করবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এজন্য 8-9 বছরও লাগতে পারে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর এই সেমিনারের আয়োজন করা হয়। একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে। প্রধানমন্ত্রী মেয়াদ যে 2 বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। তা আমি দেখলাম যে কোন একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন, প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো, যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। আর প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন, মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে। রাজনৈতিক দলের অপরাধের বিচার করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাজনৈতিক দল নিষিদ্ধ বা শাস্তি দেওয়ার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়। শনিবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। আজ তা প্রকাশ করা হলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গ্যাজেট প্রকাশের পরই দলটির নিবন্ধনের বিষয়ে করণীয় ঠিক করবে নির্বাচন কমিশন। সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সরকারের গ্যাজেট প্রকাশের পরে আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন তারা। এক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখা হবে বলেও জানান ইসি সচিব। মানে কাগজ পাওয়ার পরে আমরা সেই মোতাবেক যেভাবে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটা তো নিতে হবে। এটা তো ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নেই। নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। দায়িত্ব নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আলাদা আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের বহু নেতাকর্মী। সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও ঝটিকা মিছিল করছে দলটির কর্মীরা। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। শনিবার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাতিল করা হয় দলটির সব ধরনের কার্যক্রম। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, সরকারি এই সিদ্ধান্তের পর ঢাকা রেঞ্জে কোনো নিষিদ্ধ সংগঠন আইন অনুযায়ী কার্যক্রম চালাতে পারবে না। ব্রিফিংয়ে রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর হাতে তাদের দমন করা হবে। সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ডিএমপি কার্যালয়ে আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণে নিশ্চুপ থাকায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে
দলটির নেতারা বলেন, আর কোনো বিভক্তি নয়, সবাই মিলে দেশকে নতুনভাবে গড়তে হবে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে চলবে বাংলাদেশ। চট্টগ্রাম প্রতিনিধি তাম্মি মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা আয়োজন করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এ শোভাযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১.৫ দশকে ফ্যাসিবাদী শাসকের দলীয়করণ দুঃশাসনে দেশে চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেন, এখন রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মধ্যে। ধর্ম যার যার, রাষ্ট্রসভা। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদের পলায়নের পর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট ভূমিকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। পরে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বইছে তীব্র তাপদাহ। বৈশাখের তীব্র রোদে পুড়ছে দেশ। অসহ্য গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত সারা দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের কারণে কাল থেকে কিছুটা কমতে পারে তাপদাহ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রখর রোদে পুড়ছে দেশ, ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছে পার্ক, রাস্তার পাশে গাছের ছায়ায়। রোদি গাড়ি চালাইতে যাচ্ছে না, ওটা এত রোদ, তারপরেও তো চালাইতে হবে, খরচের টাকাটা উঠাইতে হবে। আজকে তা ছুটির দিন। গরমের এই যে গামাছি পাউডার লাগাই বাইরে বের হয়েছি। গরমে থাকা যে তাপ, যে রৌদ্রের যে তাপ, এই তাপগুলো আপনার চেহারার উপরে লাগতেছে। তাপটা এত বেশি, মানে কালকে আমার জ্বর এসে গেছে, জ্বর এখনো আছে। আমরা তো পরিবেশের বিষয়ে সচেতন না, তো বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের দেশেও টেম্পারেচার বাড়তেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকেও তাপমাত্রা কমে যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। এরপর 13 তারিখ বা 14 তারিখে গিয়ে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন সারা দেশ থেকে তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ আগামীকালকে থেকেই তাপমাত্রা কমার একটা প্রবণতা, যেটা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু হবে, সেটা অন্যান্য অঞ্চলে 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশের তাপমাত্রা কমে যেতে পারে। এবং সেই কমার ধারাটা আরও পরবর্তীতে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এখন যে অস্বস্তি অবস্থা আছে, সেই অস্বস্তি অবস্থা থেকে 13 তারিখের পর থেকে আমরা কিছুটা হইলেও স্বস্তি পাবো। এবছর এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় 46% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই এই দুঃসহ গরম। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সন্তানদের যুগ উপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে 35 নারীকে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড 2023-24 প্রদান করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও এই পুরস্কার দিয়েছে আজাদ প্রোডাক্টস। ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে 25 নারীকে সাধারণ ক্যাটাগরিতে ও বিশেষ ক্যাটাগরিতে 10 জন মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া মাই ড্যাড ওয়ান্ডারফুল ক্যাটাগরিতে সম্মানিত করা হয় একজন বাবাকে।
এ সময় বিশিষ্টজনরা বলেন, সন্তানকে সুশিক্ষিত করার নিপুণ কারিগর একজন মা। সকল প্রতিকূলতা সামলে সন্তানকে প্রতিষ্ঠিত করতে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে মা। তাই তো শুধু একদিন নয়, প্রতিদিনই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখানোর পরামর্শ তাদের। যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাস করেছে ভারত ও পাকিস্তান উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল কয়েকদিন ধরে পাকিস্তানের হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো তথ্য সন্ত্রাসের জবাব দিয়েছেন পাকিস্তানের সেনারা। নিজেদের অভিযানের সেই ভিডিও প্রকাশ করে তার প্রমাণ দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। একই সাথে ভারতকে স্মরণ করিয়ে দেয় তাদের সামরিক সক্ষমতা। দুদেশের মধ্যে তুমুল উত্তেজনাকর এমন পরিস্থিতির মুখে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান। কিন্তু এর কয়েক ঘন্টা পর ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রীনগর জুড়ে বিস্ফোরণের ঘটনায় যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও পাকিস্তান তা লঙ্ঘন করেছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী এর যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা কঠোরভাবে মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতিতে সন্তোষ জানিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এজন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। বিশ্ব ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য এটি ইতিবাচক। তবে যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করে, তবে আমাদের ভূমি রক্ষা করব। যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। যুদ্ধবিরতির খবরে পাকিস্তানে বিজয় উল্লাস করেন ক্ষমতাসীন মুসলিম লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পাকিস্তানের বিজয় দাবি করে করাচিতে পদযাত্রা করেন তারা। মুলতানে একে অপরকে মিষ্টিমুখ করান পাকিস্তানিরা। আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করেন কেউ কেউ। যুদ্ধের পরাজয় এবং শান্তির জয় হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী, পাইলট, সেনা প্রধান, প্রধানমন্ত্রী ও নওয়াজ শরীফকে ধন্যবাদ জানাচ্ছি। আজ ভারতের পরাজয় হয়েছে এবং মোদির অহংকার ধুলায় মিশে গেছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারতীয় নাগরিকরাও। এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তারা। এটা খুবই ভালো সিদ্ধান্ত, যাতে শান্তি ও সমঝোতা বজায় থাকে। কারণ যুদ্ধে গেলে আমাদের দেশ 10 বছর পিছিয়ে যেত। তবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও স্থগিতই থাকছে সিন্ধু নদীর পানি চুক্তি। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে থেকেই গেল অনিশ্চয়তা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ হয়েছিল। সকালে পূজা চর্চনার মধ্য দিয়ে ভগবান গৌতম বুদ্ধের আরাধনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এছাড়া দিনটিকে কেন্দ্র করে আলপনা, প্রদীপ প্রজ্বালন সহ নানা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই মন্ত্র উচ্চারণে ভগবান গৌতম বুদ্ধের পূজার্চনা করেন ভক্তরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। আজকে হলো আমাদের বড় বুদ্ধ পূর্ণিমা 3 শ্রীতে বিজড়িত।
এই দিনে আমরা সবাই সমবেত হই বুদ্ধ পূজার মাধ্যমে। দেশের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে আমরা বসবাস করি। বুদ্ধকে প্রার্থনা করেছি সকালে মঙ্গলের জন্য এবং বন্দনা করেছি। দিনটিকে ঘিরে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধবিহারে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধবিহারে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। এ সময় যুদ্ধ নয়, ভারত শান্তিতে বিশ্বাসী বলে জানান তিনি। And in a world riddled with environmental degradation and social stresses and strains, Lord Buddha's message of introspection, moderation and compassion reminds us of the power of empathy and peaceful coexistence. বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ, আর এই দিনেই তিনি লাভ করেছিলেন বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ। এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। উদ্বোধন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না। দেশি বিদেশি কোনো অপশক্তি যাতে জুলাই অভ্যুত্থানের অর্জনকে ভুল লুণ্ঠিত করতে না পারে, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রধান বক্তা ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আমাদের বাংলাদেশে এখন ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা চলছে। আমরা যদি তাকাই যে স্কুলের মধ্যে যদি দেখি, একটা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুলের মধ্যে আবার ইংরেজি মাধ্যম, আবার একটা ইংরেজি মিডিয়াম স্কুল। আমরা যদি আসি আবার মাদ্রাসার দিকে তাকাই, আমরা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আবার এখন দেখি নতুন নতুন হচ্ছে ক্যাডেট মাদ্রাসা। তো এই যে তৃতীয় 3, 4, 5 মুখী শিক্ষা ব্যবস্থা, সেগুলি কিন্তু আমাদেরকে একমুখী যদি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সম্ভব হবে না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তৈরি পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন কারখানা মালিকরা। এটি হলে পোশাক খাত এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। বিজিএমইএ নির্বাচন নিয়ে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। এ সময় পোশাক ব্যবসায়ীরা বলেন, বিজিএমইএ এর সাবেক সভাপতি এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যাননি। ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কারাগারেও পালিয়েছেন। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সরকারের সাথে সরাসরি শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবারই প্রথম কোনো পূর্ব শর্ত না রেখে স্থানীয় সময় রোববার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। এ ব্যাপারে ইতিমধ্যে কিয়েভকে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে কিয়েভের প্রতিনিধিদের এই প্রস্তাব দেওয়া হয়। তাতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট চান দুদেশের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ তুরস্কে হোক। এই সংলাপই শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেনকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলেও আশা করেন পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে এই বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে শেষ হয়েছে ব্যাটোপিয়া প্রেজেন্টস ডুয়েট IUPC 2025। সমাপনী দিনে প্রোগ্রামের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 100টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 140টি দল এতে অংশ নেয়। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নাল আবিদিন। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফিন কাউসার। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং বেটোপিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইউ ক্রস দল। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয় 50,000 টাকা। প্রথম রানার আপ হয় বুয়েটের সুপারনোভা দল, আর দ্বিতীয় রানার আপ হয় বুয়েটের অপর দল হতাশা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার খেলার খবর। স্প্যানিশ লিগে শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে কাতালানরা। 4 পয়েন্টে পিছিয়ে থেকে 2-এ রিয়াল মাদ্রিদ। ট্রফি জেতার মিশনে দু দলের জন্য ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ শিবির চিন্তিত ফুটবলারদের ইনজুরি নিয়ে। দানি কারভাহাল, মিলিতাও, রুডিগার, কামাভিঙ্গারা খেলতে পারছেন না চোটের কারণে। বার্সা শিবিরে ইনজুরি থাকলেও তাদের বেঞ্চ বেশি শক্তিশালী। দু দলের সবশেষ 3 সাক্ষাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। রাত সোয়া 8টায় মাঠে নামবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার। আগামীকাল প্রজ্ঞাপন। 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ প্রকাশের আশ্বাস। আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ উল্লাস স্বাগত জানালো বিএনপি, জামাত সহ বিভিন্ন দল। 3 দাবিতে আবারও শাহবাগে জুলাই অভ্যুত্থানে আহতরা। রাজনৈতিক দলের বিচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ। প্রজ্ঞাপনের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত। রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপদাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা। চুক্তি লঙ্ঘনের অভিযোগ দিল্লির, প্রত্যাখ্যান ইসলামাবাদের। দুদেশেই বিজয় উল্লাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।